স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন কনফার্ম করো। ইয়েস স্যার। দেখা যাচ্ছে। ফাইন। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ স্যার। Yes, sir. আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ জি স্যার। স্যার ভালো। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে এবং কালকে দুদিন আমাদের অনলাইন একটা সেশন, দুইটা সেশন হবে, যেখানে হচ্ছে আমাদের পুরানো যে লেকচার গুলো আছে, যেমন 1 2 3 4 আর 5, এগুলা একটু একটু করে রিক্যাপ করবো আমরা। আজকে হচ্ছে আমরা 1 আর 2 দেখবো, আর নেক্সট দিন 3 and 4 অথবা 5 দেখার চেষ্টা করব। ঠিক আছে। সো লেকচার 1 থেকে আমরা শুরু করি, আমি শুরু করতেছি। আর রেকর্ডিং থাকবে, আমি রেকর্ডিং প্রোভাইড করব ক্লাস শেষে। ঠিক আছে। সো লেকচার 1-এ যেটা আমরা পড়ছিলাম সেটা নাম্বার সিস্টেম থেকে শুরু করছিলাম আমরা। নাম্বার কি, মূলত সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করছিলাম। যেহেতু আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, এখানে মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন দুইটা টার্মই পড়তে হবে। মানে ক্যালকুলাসের একদম আহ সবকিছু নাড়িভুড়ি পড়তে হবে। ঠিক আছে। তো এগুলা পড়ার জন্য আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে নাম্বার বা সংখ্যা পদ্ধতি যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে ফাংশন। ঠিক আছে। নাম্বার এন্ড ফাংশন সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া নিতেই হবে। এখন নাম্বারটা কি মূলত? সো নাম্বার হচ্ছে, আমরা সচরাচর সচরাচর যে সংখ্যাগুলো দেখি সেটাই হচ্ছে মূলত নাম্বার। এখন এই সংখ্যার ভিতরে আবার অনেক ধরনেরই নাম্বার সিস্টেম থাকে। যেমন ন্যাচারাল নাম্বার একটা নাম্বার সিস্টেম, যেখানে ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত নাম্বার সিস্টেম। ঠিক আছে। 1 2 3 4 এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এই টাইপ নাম্বার গুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং একটা কথা মনে রাখতে হবে যে ন্যাচারাল নাম্বারের মধ্যে নেগেটিভ ভ্যালু থাকবে না অ্যান্ড জিরো থাকবে না। ঠিক আছে। আর যখন জিরোটাকে আমরা নিয়ে আসবো, 0 থেকে শুরু করে 1 2 3 4 এবং ইনফিনিটি পর্যন্ত যাবে, সেই টাইপ নাম্বার গুলোকে বলা হয় হোল নাম্বার। এটাকে মূলত ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। সো ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে হোল নাম্বারে জিরো থাকবে আর ন্যাচারাল নাম্বারে জিরো থাকবে না, সেটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। এরপর আসো ইন্টিজার সম্পর্কে। So, আমি ক্লাসে একটু আলোচনা করছিলাম যে যারা আমরা প্রোগ্রামিং করি, বা ধরো সি বা C++ যাই বলি না কেন, আমাদেরকে সচরাচর একটা টার্মের সাথে পরিচিত হতে হতে হয়, সেটা হচ্ছে যে ইন্টিজার নাম্বার। ঠিক আছে। ইন্টিজার মূলত বোঝায় হচ্ছে সকল ধরনের পজিটিভ এবং নেগেটিভ নাম্বারকে মূলত ইন্টিজার নাম্বার বলা হয়। সেটা হতে পারে -ইনফিনিটি থেকে জিরো সহ +ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে। -ইনফিনিটি থেকে জিরো সহ +ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বারকে মূলত ইন্টিজার বলা হয়। এই জন্য আমরা যখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো করি, তখন হচ্ছে ইন্টিজার নাম্বারটা একটু গুরুত্ব বহন করে। সেখানে হচ্ছে আমরা সব ধরনের নাম্বারই নিতে পারি, পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো। এরপরে আসি হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার এন্ড ইররেশনাল নাম্বার, এই দুইটা টার্মের সাথে আমরা পরিচিত, আমরা পড়ছি এগুলা। রেশনালটা আমরা পড়ছিলাম কি, রেশনাল হচ্ছে মূলত মূলদ সংখ্যা যেটাকে বলি, আর ইররেশনালটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে। সো রেশনাল নাম্বারটা মূলত বোঝায় যে যে নাম্বার সিস্টেম বা যে ভ্যালু গুলাকে আমরা আহ দুই ইয়া লব হরের আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি যদি আমি বলি। এভাবে যখন আমরা একটা সংখ্যাকে প্রকাশ করতে পারবো, তখন ওটাকে বলা হয় রেশনাল নাম্বার অথবা মূলদ সংখ্যা। সো আমরা আগে পড়ছিলাম যে উপরে যেটা থাকে এটাকে বলা হচ্ছে লব, আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় হর। সো এখন যেহেতু আমরা একটু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সেহেতু আমাদেরকে ইংলিশ টার্মগুলো সম্পর্কে জানতে হবে। সো লবকে ইংলিশে বলা হচ্ছে নিউমারেটর, অ্যান্ড হরকে ইংলিশে বলে ডিনোমিনেটর। ঠিক আছে, এটা মনে রাখবা। নিউমারেটর মানে হচ্ছে লব, আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর। সো রেশনাল নাম্বার মানে যে নাম্বার সিস্টেমটাকে তুমি ভগ্নাংশ আকারে মানে লব ও হর আকারে প্রকাশ করতে পারো, ওটাকে বলা হয় রেশনাল নাম্বার। এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে এই -3 এটা কেন রেশনাল নাম্বার? এটাকে তো আমি, হ্যালো, কেউ কিছু বলতেছো? ওকে, এখানে -3টা কেন রেশনাল নাম্বার, কারণ আমি -3 ÷ 1 লিখতে পারি এটাকে। ঠিক আছে। কেউ কিছু স্যার প্লিজ বলতেছো? আরেকবার স্যার প্লিজ আরেকবার রিপিট করেন রেশনাল নাম্বারটা। আচ্ছা, রেশনাল নাম্বারটা হচ্ছে মূলত যে নাম্বার গুলাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো, মূলত লব ও হর আকারে প্রকাশ করতে পারো। ঠিক আছে। এই যেমন এটা, এটা একটা রেশনাল নাম্বার, এটাকে লব ও হরের মাধ্যমে প্রকাশ করা গেছে। তারপর 1/2,
ফোর বাই ফাইভ, এগুলো হচ্ছে রেশনাল নাম্বার। আচ্ছা, মিউট রাখো একটু সবাই মাইক্রোফোনটা, মাইক্রোফোন মিউট রাখো। স্যার রেশনাল নাম্বারের ওই যে এক্সাম্পলে -3 দেওয়া হয়েছে, ওইটা কেমন একটু বুঝাই দিলে ভালো হ্যাঁ, হয়। এটাই বলতেছি। এখানে -3টাকে তুমি চাইলে -3/1 লিখতে পারো, ঠিক আছে? ধরো এখানে -3 আছে, সো এটাকে আমি চাইলে -3/1 লিখতে পারি, অর্থাৎ এটাকে রেশনাল করতে পারি চাইলে আমি, ঠিক আছে? এই কারণে এটাকে বলা হয় রেশনাল নাম্বার। সেম ভাবে হাফ, 4/5, এইভাবে ভগ্নাংশ আকারে যত নাম্বার গুলো আছে ওগুলোকে বলা হয় রেশনাল নাম্বার। আর একটা বলছিলাম যে লব ও হর আকারে যেহেতু প্রকাশ করব, এটার ইংলিশ টার্ম গুলো আমাকে জানতে হবে। লবকে ইংরেজিতে বলে নিউমারেটর এন্ড হরকে বলা হয় ডিনোমিনেটর, ঠিক আছে? রেশনালে আর কারো কোশ্চেন আছে? স্যার আমরা হচ্ছে টেনে বা হচ্ছে আগের ক্লাসগুলোতে পড়ে আসছে যে এক্স বাই ওয়াই আকারে যদি সাজানো যায় সেটা হচ্ছে রেশনাল, আর যদি এক্স বাই ওয়াই আকারে না সাজানো যায় সেটা হচ্ছে ইরেশনাল। তো যদি কখনো সংজ্ঞা আসে, আমি যদি এইভাবে দিই যে মানে এক্স বাই ওয়াই আকারে সাজানো যায় সেটা হচ্ছে রেশনাল, আর যেটা যায় না সেটা ইরেশনাল হবে? অবশ্যই হবে সেটা। তুমি যে কোনো ভাবেই দিতে পারো, এমন না যে ধরো আমার পিডিএফ এ আসার জন্য এভাবে লিখতে হবে এমন কথা নাই। তুমি যে কোনো সোর্স থেকে কারেক্টটা লিখলেই নাম্বার পাবা, ঠিক আছে? এক্স্যাক্টলি কারেক্ট হতে হবে সেটা। ওকে, এখন আসি স্যার ইরেশনাল সাপোজ নাম্বার। আমরা 4 হ্যাঁ, বলো। ধরছি, তাহলে 4/1 এটা কি হবে? সরি, তোমার কথা শুনতে পাচ্ছি না। সাপোজ আমরা একটা এক্সাম্পল হিসেবে 4 ধরছি, সাপোজ আমরা 4 ধরছি, এখন 4 এর নিচে তো আমরা 4/1 দিতে পারবো, এটাও কি রেশনাল নাম্বার হবে? 4/1, কোনো একটা এক্সাম্পল, 4 দিলে 4/1 আকারে প্রকাশ করাটা এটা? হ্যাঁ। হ্যাঁ, এটা অবশ্যই রেশনাল হবে। যে নাম্বারগুলোকে তুমি স্পেস করতে পারবা, যে ধরো 5, 4, 1, 2, এগুলাকে আমি চাইলে 2/1 লিখতে পারি, এটা তো আসলে টুই ভ্যালু। সো এগুলাকে রেশনাল নাম্বার বলা হয়, ঠিক আছে? এরপর আসো ইরেশনাল নাম্বার গুলা কি কি। ইরেশনাল গুলো হচ্ছে মূলত আমরা পড়ছিলাম যেটা বাংলা, ওটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো ইরেশনাল নাম্বার গুলোকে তুমি চাইলে ভগ্নাংশ আকারে কখনোই প্রকাশ করতে পারবে না। যেমন ধরো √2, √2 এর ভ্যালুটা কত কারো মনে আছে? √2 এর ভ্যালু কত? 1.41। না, √2 এর ভ্যালুটা হচ্ছে একদম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। √2 এর কোনো এক্সাক্ট ভ্যালু নাই, আমরা তো এটা ধরে নিছি পায়ের ভ্যালু হচ্ছে 3.1416, ঠিক আছে না? এটা তো জাস্ট আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিছি, এটা তো চলতে থাকে একদম আনলিমিটেড চলতে থাকে এই ভ্যালুগুলা, ঠিক আছে? এইটাই ভ্যালুগুলা √2, তারপর e⁻1, তারপর হচ্ছে পাই। এই ভ্যালুগুলাকে তুমি চাইলেই ভগ্নাংশ আকারে লিখতে পারবা না, কারণ এই ভ্যালুগুলা আমরা পুনঃপুনিক পড়ছিলাম না অনেকটা এরকম আর কি, যে এগুলো চলতে থাকবে কন্টিনিউয়াসলি, ভ্যালুগুলো চলতে থাকবে ওরকম, ঠিক আছে? সো এই টাইপ নাম্বার সিস্টেম গুলোকে বলা হয় ইরেশনাল নাম্বার। এখন আসো রিয়েল নাম্বার কি। এতক্ষণ যে আমরা পড়লাম রেশনাল এন্ড ইরেশনাল, এই দুই টাইপের নাম্বার গুলোকে বলা হয় একসাথে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, ঠিক আছে? রেশনাল যেগুলোকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা, আর ইরেশনাল যেটাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না, দুইটাকে বলা হয় বাস্তব নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। আচ্ছা, এখন আসি কমপ্লেক্স নাম্বারে, যেটাকে আমরা পড়তাম আগে জটিল সংখ্যা, সেটা হচ্ছে মূলত কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বার যে টার্মটা থাকে, এটা চেনা সব থেকে ইজি হয়ে হচ্ছে ওই নাম্বারের সাথে আই একটা টার্ম অ্যাড হবে, ঠিক আছে? এই যে আইটা ইমাজিনারি যেটাকে আমরা বলি, এই টার্মটা অ্যাড থাকলে ওটাকে বলা হয় তোমার জটিল সংখ্যা বা বাস্তব কমপ্লেক্স নাম্বার। যেমন এই টার্মটা দেখো, a+bi, অথবা আমরা যদি এভাবে লিখি 3+2i। আমরা যদি একটু লিখি যে 3+2i, এখানে থ্রিটা কি নাম্বার, কেউ বলতে পারবা? থ্রিটা কি? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। আর 2i যেটা আছে এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ আই যার সাথেই থাকবে সে আর বাস্তব থাকবে না, সে হয়ে যাবে জটিল। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি কমপ্লেক্স নাম্বার। আই যার যার সাথে থাকবে সেই মূলত হচ্ছে জটিল, এটা মাথায় রাখলে হবে। এবং আরেকটা স্যার টার্ম ছিল। হ্যাঁ, বলো। স্যার রিয়েল নাম্বার আর নেচার নাম্বার কি সেম? রিয়েল নাম্বার অ্যান্ড ন্যাচারাল নাম্বার, না, ন্যাচারাল নাম্বারটা হ্যাঁ, হচ্ছে তুমি জাস্ট সিম্পল নাম্বার, যেমন 1, 2, 3, 4, এখানে ভগ্নাংশ রিলেটেড কোনো ভেজাল নাই, বুঝছো? বুঝতে কিন্তু পারছি। রিয়েল নাম্বারে আচ্ছা যখন স্যার, আসবো তখনই ভগ্নাংশের বিষয়টা চলে আসবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন কমপ্লেক্স নাম্বার সো ইজি, এটা হচ্ছে আই যেখানে থাকবে সেটাই কমপ্লেক্স নাম্বার।
একদম ইজি। এবং আমরা একটা টার্ম পড়ছিলাম যে আই স্কোয়ার ইকুয়াল টু -1, এটা আমরা সূত্র আকারে পড়ছিলাম, আই স্কোয়ার সমান -1। সো এটা একটু মনে রাখতে পারো, কুইজ টুইজ আসলে লিখে দিতে পারবা। এরপর আসো প্রাইম নাম্বার, এটাকে আমরা পড়ছিলাম মৌলিক সংখ্যা হিসাবে। প্রাইম নাম্বার গুলা হচ্ছে চেনা সব থেকে ইজি হয়ে হচ্ছে এগুলাকে এক দ্বারা অন্য কোনো সংখ্যা মানে অন্য কোনো পজিটিভ নাম্বার দ্বারা ভাগ করাই যাবে না। যেমন 2, 3, 5, 7, 11, এভাবে 17, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? 11, 13, 17 এভাবে চলতে থাকবে, এগুলোকে বলা হয় প্রাইম নাম্বারস। এগুলোকে এক দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা পসিবল না। ওকে, এরপরে আসো প্রাইম নাম্বারটা আবার একটা এক্সাম্পল। এরপর আসো ইভেন অ্যান্ড অড নাম্বার। ইভেন মানে হচ্ছে জোড়, আর অড মানে হচ্ছে বিজোড়। যে নাম্বারগুলা আচ্ছা। 2 দ্বারা ভাগ হয় ওগুলাকে আমরা বলতাম যে জোড় সংখ্যা। তো সেক্ষেত্রে ইভেন নাম্বার যেগুলা 2 দ্বারা ভাগ হবে ওগুলাকে বলা হয় ইভেন নাম্বার। যেমন -4, -2, 0, 2, 4, এগুলা মূলত হচ্ছে ইভেন নাম্বার। আর অড নাম্বার হচ্ছে যেগুলা 2 দ্বারা ভাগ করা যাবে না, সেগুলোই মূলত হচ্ছে অড নাম্বার। সেক্ষেত্রে -3, -1, 1, 3, তো সবগুলো হচ্ছে আমাদের অড নাম্বার। ওকে, এখন এই চিত্রটা একটু খেয়াল করি। এটা হচ্ছে টোটাল নাম্বার সিস্টেমের একটা সামারাইজ ফিগার বলা যায়। আহ, প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার। একদম ভিতরে যে বৃত্তটা আছে এটা মূলত হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। এরপরে আছে ন্যাচারাল নাম্বারকে ঘিরে হচ্ছে হোল নাম্বার। তো আমরা পড়ছিলাম যে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের পার্থক্য হচ্ছে ন্যাচারাল নাম্বারে জিরো থাকবে না, হোল নাম্বারে শুধু জিরো থাকবে, এরপর হচ্ছে বাকি সব সংখ্যা থাকবে, ঠিক আছে? এরপর আসলো আমাদের ইন্টিজার নাম্বারটা। এরপরটা আসলো ইন্টিজারটা। ইন্টিজারটা কি? ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার অ্যাড করলে যেটা হবে ওটাই মূলত হচ্ছে ইন্টিজার নাম্বার। দেন আসলো হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারটা মূলত হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার অ্যান্ড ইন্টিজার নাম্বারকে অ্যাড করে যে টোটাল নাম্বার সিস্টেম, ওটাকে বলা হয় রেশনাল নাম্বার। এখন এদের থেকে আলাদা হচ্ছে ইররেশনাল নাম্বার, যেগুলোকে তুমি মূলত কি আকারে প্রকাশ করতে পারবে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। এখন এই রেশনাল অ্যান্ড ইররেশনালকে মিলাই হচ্ছে রিয়েল নাম্বার। এটাকে মূলত এই বক্সের মাধ্যমে দেখানো হয়েছে, ঠিক আছে? সবাইকে চিত্রটা বুঝছো? জি স্যার। ওকে, ফাইন। তাহলে এরপরে প্রাইম নাম্বার হইছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারটা ইজি। যেমন ধরো 4-এর ক্ষেত্রে আমি যদি বলি, 4কে আমি 4 × 4 এভাবে লিখতে পারি, অথবা 2 × 4 এভাবে কিন্তু লিখতে পারি। অর্থাৎ যে নাম্বারগুলা তুমি একের অধিক একের অধিক ভাবে লিখতে পারো, একের অধিক ফ্যাক্টর দ্বারা প্রকাশ করতে পারো, সেগুলোকে মূলত বলা হয় কম্পোজিট নাম্বার। যেমন যদি 12-র কথা বলি, 12কে 12 এভাবে লিখতে পারি, অথবা 6×2 = 12, 3×4 = 12 এভাবে লিখতে পারি। সো এগুলার একাধিক ফ্যাক্টর আছে, ঠিক আছে? এই টাইপ নাম্বার গুলোকে বলা হয় কম্পোজিট নাম্বার। ফাইন, তাহলে নাম্বার সিস্টেম আমাদের মোটামুটি এতটুকু পড়লেই হবে, এগুলো একটু আইডিয়া নেবা বেসিক। এরপর আসো ভ্যারিয়েবল সম্পর্কে। ভ্যারিয়েবল হচ্ছে মূলত চলক, যেগুলো সহজ ভাষায় হচ্ছে চেঞ্জ হয়। ভ্যারিয়েবল টার্মটার সাথেও যারা প্রোগ্রামিং করে পরিচিত হবে, যে ভ্যারিয়েবল মানে হচ্ছে যে জিনিসটা আমার চাইলে আমি চেঞ্জ করতে পারবো, বা চলক বলা যায় যেটাকে, সেটা মূলত হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। অথবা এভাবে বলতে পারি যে আমাদের কোনো একটা ভ্যালু আছে, এটাকে আমরা ওই ভ্যারিয়েবলের উপরে রাখতে পারি, মানে সঞ্চয় করে রাখতে পারি। তো ওই টার্মগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, এটা বোঝার একটা সহজ টেকনিক হচ্ছে এক্সাম্পল করা। যেমন এটার ক্ষেত্রে যদি আমি বলি, এখানে এক্স যে ভ্যালুটা আছে আমার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কারণ তুমি এখানে এক্স এর ভ্যালুটা নিজের মতো করে বসাইতে পারবে। তুমি এখানে x = 1 বসাইতে পারো, 2 বসাইতে পারো, 3, 4, 5, 7 ইচ্ছা মতো বসাইতে পারো, ঠিক আছে? তো এখানে এক্স এর ভ্যালুটা আমরা নিজেদের ইচ্ছা মতো বসাইতে পারি বলে এক্সটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ সে কারো অধীনে নাই, সে স্বাধীন। এখন এই ওয়াই এর যে ভ্যালুটা আছে, দেখো ওয়াই এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে এই সাইন এক্স এর উপরে, মানে এক্স এর উপরে। এক্স এর মান যা আসবে, তুমি সেখান থেকে সাইন এক্স এর একটা ভ্যালু পাবা, এরপরে ওয়াই এর ভ্যালু পাবা। সো ওয়াইটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি সাইন এক্স এর উপরে। এই কারণে ওয়াই কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সে আসলে কারোর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? খুবই ইজি, এটা এটা তোমরা জানো। সো এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপরে
আচ্ছা, এরপরে ড্র দি গ্রাফ। এখানে আমরা ক্লাসের মধ্যে কয়েকটা গ্রাফ অঙ্কন করছিলাম, এটা তো এখানে দেখানো সম্ভব না। আমরা এটা ক্লাসে যদি আর রিক্যাপ করা যায় দেন করব, কারণ অনলাইনে তো গ্রাফ আঁকা সম্ভব না। তো এটা থাকলো। দেন হচ্ছে ফাংশন। স্যার ড্যাশ মুছে দিলে আঁকা যায় স্যার? হ্যাঁ, স্যার আমার স্যার কাছে গ্রাফটা ডেসমসে আঁকা আছে, দেওয়া আমি যাবে কি স্যার। ছবিগুলা দিয়ে দিব? গ্রাফ আঁকা আছে। জি স্যার। হ্যাঁ, থাকলে অবশ্যই দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও। স্যার আঁকা না থাকলে স্যার ড্যাশ মুছে আঁকা যায় স্যার? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, সিমুলেশন সফটওয়্যারে এটা আঁকা অ্যাপ্লাই যায়, করা যেতে কিন্তু পারে। বোর্ডে যেভাবে বোঝানো গেছে তুমি তো অনলাইনে বোঝানো যাবে না ভ্যালু বসায় হ্যাঁ বসে। এটা ঠিক অথবা স্যার। যারা সামনে যাদের খাতা আছে তারা একটা কাজ করতে পারো। আহ, আশা করি সবারই সামনে খাতা থাকার কথা। তারা হচ্ছে 1 নম্বরটা একটু প্র্যাকটিস করতে পারো যারা একদমই জানো না। এখানে দেখো, ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স। এখানে মডুলাস বলতে আমরা আসলে কি বুঝি? যে মনে থাকে, মডুলাস মানে হচ্ছে এর ভিতরে তুমি নেগেটিভ দাও আর পজিটিভ দাও, যাই দাও না কেন এর ভ্যালু হবে অলওয়েজ পজিটিভ। অর্থাৎ আমি যদি এখানে এক্স এর ভ্যালু মাইনাস দেই তাহলে ওয়াই এর ভ্যালুটা আসবে পজিটিভ। -1 দিলে পাবো 1, -2 দিলে 2, এভাবে পজিটিভ ভ্যালু গুলো পাবো। সো একটা কাজ করতে পারো, যাদের সামনে খাতা আছে আমি বলতে পারি তোমরা হচ্ছে এক্স সমান -1, -2, 0, 1 এগুলোর জন্য ভ্যালু বসাও, দেখো ওয়াই এর ভ্যালুটা কত আসে। এটার জন্য গ্রাফটা আঁকতে পারো সবাই, যার হবে কমেন্টে বলতে পারো অথবা রেইজ হ্যান্ড করতে পারো। স্যার মানগুলা বল- হ্যাঁ, এক্স সমান -1। স্যার -1 প্রথমটার ক্ষেত্রে -1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাসের 1 হবে, দেন -2 হলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাসের 2 হবে, 0 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর এক্স ইজ ইকুয়াল টু প্লাসের 1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাসের 1, এক্স ইজ ইকুয়াল টু 2 হলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাসের। ওকে, যারা করোনা এখনো করে নাও। এই ফাঁকে আমি বলি যে যেহেতু মডুলাস মানে হচ্ছে তুমি এর মধ্যে যা নেগেটিভ দিবা অথবা পজিটিভ দিবা সবগুলোই পজিটিভ আকারে বের হবে। সো এক্স ইকুয়াল টু যখন আমি -1 নিব, তখন হচ্ছে আমি যখন ভ্যালুটা বসাবো এখানে -1 এখানে যখন ভ্যালুটা বসাবো তখন এটা কি হয়ে যাবে দেখো, ওয়াই ইকুয়াল টু +1 হয়ে যাবে। এরপর এক্স ইকুয়াল টু -2 দিলে ওয়াই ইকুয়াল টু 2 হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 0 দিলে ওয়াই ইকুয়াল টু 0 হবে। এভাবে হচ্ছে কি ভ্যালুগুলো সবগুলো দেখো, ওয়াই এর ভ্যালুগুলো সবগুলো কিন্তু কি পজিটিভ ভ্যালু, এখানে যা ওয়াই এর ভ্যালু আছে সবগুলোই পজিটিভ ভ্যালু। এখন গ্রাফ আঁকা সিস্টেম হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা গ্রাফ আমাদের 2D টাইপের, অর্থাৎ এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ওয়াই ঠিক অক্ষ। আছে। সো এক্স এর ভ্যালুটা এক্স অক্ষ বরাবর বসাবা, ওয়াই এর ভ্যালুটা ওয়াই অক্ষ বরাবর বসাবা। আহ যারা এখন আঁকতে পারো না, আমি একটু ভিজুয়ালাইজ করে ট্রাই করে, একটু ওয়েট করো। স্যার একটু আননেসেসারি নয়েজ গুলো স্যার একটু বলেন স্যার, মিউট করতে ওরা স্যার, ডিস্টার্ব হচ্ছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, যারা এখনো মিউট করো নাই তারা একটু মিউট করো কাইন্ডলি। সো সবার কি এরকম আসছে গ্রাফটা? জি স্যার, এরকমই আসছে। সবার এরকম আসছে? হ্যাঁ স্যার।
ওকে ফাইন, যারা বুঝো না এখনো তারা একটু স্টাডি করো এই গ্রাফটার উপরে। এটা কঠিন কিছুই না, এক্স এর ভ্যালু এক্স অক্ষ বরাবর বসাবা, এরপর হচ্ছে এক্স এর পার্সপেক্টিভে ওয়াই এর যা ভ্যালু আছে সেটা হচ্ছে তুমি ওয়াই অক্ষ বরাবর বসাবা। এন্ড এখান থেকে দেখো ওয়াই ইকুয়াল টু, আমি এক্স এর ভ্যালু এখানে 5 1 2 3 4টা নিছি। এখানে তুমি যখন ভ্যালু বসাবা 4টা ভ্যালু আসবে, দেন গ্রাফটা এরকম আসবে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমরা প্র্যাকটিস করতে পারো পরে। ওকে। ওকে, গ্রাফের যে বিষয়টা এটা শেষ আমাদের, এটা আর এখন আলোচনা না করি। এরপরে আসো ফাংশনে। ফাংশন জিনিসটা মূলত কি? ফাংশনটা হচ্ছে মূলত সহজ ভাষায় বলে হচ্ছে সম্পর্ক অথবা রিলেশন। ফাংশন যখন আলোচনা করব তখন রিলেশন কথাটা মাথায় আসবে আমাদের। দুইটা নন এমটি সেটের মধ্যে রিলেশনকে মূলত ফাংশন দ্বারা বোঝানো হয়। এখন এমটি সেট আর নন এমটি সেট বলতে আসলে কি বোঝায়? সেটকে মূলত সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে, অর্থাৎ নাল ভ্যালু থাকে, তখন আমরা এই সেটটাকে বলা হয় নন এমটি সেট। আর এই সেটের মধ্যে যখন ভ্যালু থাকবে, যেমন 1 2 3 4 এরকম যদি কোনো নাম্বার নিউমেরিক ভ্যালু থাকে, তখন ওই সেটটাকে বলা হয় নন এমটি সেট, ঠিক আছে? আর যদি ভ্যালু না থাকে ওটাকে বলা হয় এমটি সেট। এখন নন এমটি দুইটা সেটের মধ্যে আমরা অ্যারো দিয়ে যে সম্পর্কটা দেখাবো ওটাকে বলা হয় ফাংশন, ঠিক আছে? সো ফাংশন মূলত আসলে রিলেশন কার মধ্যে? দুইটা নন এমটি সেটের মধ্যে, নন এমটি সেট এ এন্ড নন এমটি সেট বি, এদের মধ্যে যে রিলেশন এটাকে বলা হয় ফাংশন। এখন আসো, তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে ডোমেন, একটা কোডোমেন, আর একটা হচ্ছে রেঞ্জ। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফাংশনের ক্ষেত্রে এই তিনটা। এটা আমরা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে দূরে সরে একটু প্র্যাকটিক্যাল ভাবে ভাবি যদি। আজকে বাংলাদেশে খেলা দেখছো কেউ? না স্যার। আচ্ছা, স্যার এগুলো নর্মাল। শুধু কেউ দেখে না স্কোরগুলো স্যার, এগুলো ভালো কেউ করছো, দেখে না স্যার। ভালো করছো, খেলা দেখো নাই, গুড, ভেরি গুড। আহ যদি আমি একটু এভাবে বলি যে আহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি যেটা, এটা যদি আমাদের ডোমেন হয় সাপোজ, ঠিক আছে? এখন কোন একটা টুর্নামেন্ট হলে বিসিবি কি করে, ধরো 22 সদস্যের একটা দল ঘোষণা করে না, যে অনেকগুলা প্লেয়ার থাকবে, 22 জনের একটা টিম সে ঘোষণা করলো। এখন এই 22 জনের মধ্যে সবাই কি খেলে? খেলে হচ্ছে 11 জন ফিল্ডে, ঠিক আছে? সো আমি যদি বিসিবি কে ডোমেন বলি, এন্ড যে 11 জন খেলে ওটাকে বলবো হচ্ছে রেঞ্জ। যারা অ্যাকচুয়ালি তোমার বিসিবির হয়ে মাঠে খেলতেছে ওরা হচ্ছে রেঞ্জ। এখন বিসিবি কিন্তু 22 সদস্যের একটা টিম ঘোষণা করছে, সো ওই 22 জনের সবাই হচ্ছে কোডোমেন। ওকে, সবাইকে বুঝছো এটা? জি স্যার। জি স্যার। ইয়েস ঠিক স্যার। আছে, সো হ্যাঁ বলো। বুঝছি স্যার। ওকে ফাইন, তাহলে আহ, এখন যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, তাহলে নিচে দেখো এই চিত্রটা। এখানে এক্স ওয়াই ইকুয়াল টু 2x+1 যদি আমাদের একটা ফাংশন থাকে, এখন এক্স এর জায়গায় তুমি যদি ধরো তিনটা ভ্যালু বসাও, এক্স ইকুয়াল টু 1 2 3, সো এই ভ্যালুগুলোর জন্য কিন্তু ওয়াই এর একটা তিনটা মান পাবা, ঠিক আছে? সো ওরা কি করছে, এখানে এক্স এর 4টা ভ্যালু বসাইছে, 1 2 3 4। সো এক্স এর যে 4টা ভ্যালু সবগুলোকে বলা হয় ডোমেন। মানে আমি যে ভ্যালুগুলো বসাবো সেগুলোই মূলত হচ্ছে ডোমেন। তো এখানে 1 2 3 4 হচ্ছে ডোমেন। এখন এক্স এর ভ্যালু বসানোর কারণে কেউ কোশ্চেন করবে? রেইজ হ্যান্ড করছো? স্যার সরি, চাপ লেগে হয়ে গেছে। ওকে। সো এক্স এর ভ্যালু বসানোর কারণে তুমি যে ওয়াই এর ভ্যালু গুলো পাবা ওগুলাকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে? এখানে রেঞ্জ হচ্ছে 3 5 7 9, কারণ তুমি যখন এক্স এর ভ্যালু 1 বসাবা এখানে পাবা 3, এক্স এর ভ্যালু যখন 2 বসাবা তখন পাবা 5, এভাবে 3 4 4 বসালে পাবা 9। সো এক্স এর ভ্যালু এই 4টা বসানোর কারণে তুমি যে 4টা ভ্যালু পাইছো এগুলোকে বলা হয় রেঞ্জ। এখন একটু খেয়াল করো, আমার ভ্যালুগুলো হচ্ছে 3 5 7 and 9। রেকর্ডিং আমি দিব, রেকর্ড করা লাগবে না। এখন 3 5 7 9 ছাড়াও দেখো আমার এখানে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু ভ্যালু আছে। সো 3 5 7 9 হচ্ছে আমার রেঞ্জ, আর বাকি টোটাল যে ভ্যালুটা এটাই হচ্ছে আমার কোডোমেন। যেটা বললাম যে 22 জনের টিম ঘোষণা করে 22 জনকে আমরা কোডোমেন বলতে পারি, কিন্তু খেলে কিন্তু 11 জন, ওই 11 জনকে আমরা বলতে পারি রেঞ্জ। ঠিক আছে, এটা ক্লিয়ার সবার? জি স্যার। ফাইন, তাহলে
যারা ক্লিয়ার বা ক্লিয়ার না এখনো, তারা পিডিএফ এর মধ্যে এই লাইনগুলো একটু পড়তে পারো নিজেরা। ঠিক আছে। কোডোমেনটা হচ্ছে মূলত সেই ভ্যালুগুলা যেগুলা আসতে পারে, সেগুলো যেগুলো হচ্ছে রেঞ্জের সমান হতে পারে, বাট অ্যাকচুয়ালি সেটা রেঞ্জের সমান হবে কিনা সেটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। বাট রেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু যেগুলো তুমি ফাংশনে বসানোর কারণে পাবা। আর কোডোমেনটা হচ্ছে ওই ভ্যালুগুলো হতেও পারে অথবা নাও হতে পারে। ঠিক আছে। স্যার হ্যাঁ। স্যার যদি এরকম বলি যে ডোমেন যে রেঞ্জ গুলোর সাথে কানেক্ট হয়, সে সরি, ডোমেন যে কোডোমেন গুলোর সাথে কানেক্ট হয় সেগুলোই হচ্ছে রেঞ্জ, এভাবে কি বললে কি স্যার হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, এভাবে বলা যাবে, রাইট, এভাবে বলা যাবে মূলত। মানে ডোমেন তুমি, গুলো যে হ্যাঁ বলো। মানে ডোমেন গুলো যে কোডোমেনের সাথে কানেক্ট হচ্ছে সেগুলোকেই হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, রাইট। এখন ডোমেন কানেক্ট হচ্ছে তখনই যখন হচ্ছে তুমি ডোমেনের ভ্যালুগুলো রেঞ্জে বসায় কোনো ভ্যালু পাইছো, তাই না? হ্যাঁ স্যার। সো যখনই অ্যারো দেখবা যেগুলোর সাথে অ্যারো কানেক্টেড, ওগুলাই হচ্ছে আমার রেঞ্জে ভ্যালু। হ্যাঁ আর যাদের সাথে অ্যারো নাই, যারা একা বড়, হ্যাঁ, তারা হচ্ছে আমাদের সবাই, তারা সহ সবাই হচ্ছে কোডোমেন। কোডোমেন, বুঝতে পারছি। ওকে, ওকে ওকে স্যার। ফাইন। এরপরে আসো ওয়ান টু ওয়ান ফাংশন। আচ্ছা, 40 মিনিট পর মেবি আমাদের মিটিং শেষ হবে। সো 40 মিনিট পরে সেম লিঙ্কে আবার সবাই ঢুকবা। আচ্ছা, ওয়ান ফাংশন হচ্ছে অনেক ধরনের হয়, যেমন তার মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন। এখন ওয়ান টু ওয়ান ফাংশনটা আসলে কি বোঝায়? ফাংশনের মধ্যে আমার ডোমেনটা যখন কোডোমেনের প্রত্যেকটা উপাদানের সাথে অ্যাড না হয়ে শুধুমাত্র সিঙ্গেল উপাদানগুলোর সাথে অ্যাড হবে, ওটাকে মূলত ওয়ান টু ওয়ান ফাংশন বলা হয়। তো আমি যদি আরেকটু এভাবে বলি, দেখো এই চিত্রটা দেখো, যে এর এ অ্যাড আছে কার সাথে? 4 এর সাথে। এভাবে বি সি প্রত্যেকটা কিন্তু একবার করে অ্যাড আছে, ইচ এন্ড এভরি ওয়ান একবার করে অ্যাড আছে, একের কিন্তু বেশিবার অ্যাড নাই। সো এখানে এটাই ফাংশনটাকে বলা হয় ওয়ান টু ওয়ান ফাংশন। যখন দেখবা একের অধিকবার অ্যাড আছে, সেটা কিন্তু আলাদা। যখন একবার অ্যাড থাকবে, দেখো এখানে এই দ্বিতীয়টা দেখো একবার করে অ্যাড আছে, একটা মাত্র অ্যারো তাদের মধ্যে। সো এগুলোকে বলা হয় ওয়ান টু ওয়ান ফাংশন। ওকে। আচ্ছা, একটা কথা বলি নাই, সেটা আমি স্কিপ করেছি বলে, সেটা হচ্ছে দেখো ফাংশন চিনার ওয়ে কি। এটা আমি ক্লাসে আলোচনা করছিলাম, এখানে বলতে ভুলে গেছি। ফাংশন চিনার ওয়ে কি? ফাংশন চিনার সব থেকে ইজি ওয়ে হচ্ছে তুমি যদি এটাকে মা ছেলের সম্পর্কের সাথে মানে কল্পনা করো। যেমন আমি এই সাইডে যে রিলেশনটা, আমি এটাকে যদি বলি সান, এটাকে যদি বলা হয় মা, মানে মাদার। আমরা যদি একটু দেখি পাবে যে দেখো, আহ ছেলে যখন আসে তার কি থাকবে? মাও থাকবে, স্বাভাবিক, এটা সত্যি, দ্যাট মিনস এই রিলেশনটা রাইট। এরপর দেখো দুইটা ছেলের একটা মা, তাই না? দ্যাট মিনস কি, এটাও রাইট, এই রিলেশনটাও রাইট। এরপরে একটা ছেলের একটা মা, এই রিলেশনটা রাইট। এখানে সবগুলো রিলেশনে কি রাইট, দ্যাট মিনস এটা একটা ফাংশন। ওকে। এরপরে আসো দ্বিতীয়টা, এখানে একটা ছেলের একটা মা, ফাইন, এটা হচ্ছে রাইট। এরপরে স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। হ্যাঁ বলো। তুমি কি আসো? বলো, সমস্যা নেই, কোশ্চেন করো। ওকে, মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, দেখি একটু। এখানে দেখো একটা ছেলের একটা মা। স্যার ইনপুট হচ্ছে ডোমেন না, মানে কোডোমেন না রেঞ্জ? ইনপুট ইনপুট, কোনটা? ইনপুট হচ্ছে ডোমেন। তুমি ইনপুট বলতে আমরা কি এক্স এর ভ্যালু বসে বুঝাই না? ইনপুট কি? ইনপুট হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এটা এক্স এর ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের ডোমেইন। ওকে। এখানে দেখি, এখানে এ যেটা আছে, দ্যাট মিনস একটা ছেলে একটা মা, ফাইন, এটা কারেক্ট। এরপরে দেখো বি যেটা আছে, বি শুধুমাত্র সি এর সাথে অ্যাড হয়েছে, দ্যাট মিনস কি, এটাও কারেক্ট। এখন আসো দেখো, এখানে একটা ছেলের দুইটা মা, সি হচ্ছে কার সাথে অ্যাড হয়েছে? বি এর সাথে অ্যাড হয়েছে, এন্ড সি এর সাথে, দুইটার সাথে অ্যাড হয়েছে। তো একটা ছেলে দুইটা মা, এটা একটা আনইউজুয়াল রিলেশনশিপ, এটা কিন্তু পসিবল না। সো যেহেতু এটা পসিবল না, তাহলে পুরাটাই আমাদের কিন্তু একটা ফাংশন না, এটা কিন্তু কোনো ফাংশনের মধ্যে পড়ে না। যখন দেখবা এরকম আনইউজুয়াল রিলেশনশিপ আমাদের ফাংশনের মধ্যে চোখে পড়তেছে, তখন ওটাকে আমরা বলতে পারি দিস ইজ নট এ ফাংশন। ওকে। এরপরে 3 নম্বরটা দেখো, এখানে দেখো একটা ছেলের
একটা মা, ফাইন, এটা রাইট। দ্বিতীয়টা দেখো, একটা ছেলের একটা মা, এটাও রাইট। তৃতীয়টাও রাইট। এখন দেখো, এই যে এই পোর্শনে দেখো, এই ছেলের কিন্তু কি কোনো মা নাই, এই ছেলের কোনো কিন্তু মা নাই। এটা তো পসিবল না, কেউ তো মা ছাড়া থাকতে পারে না। দ্যাট মিনস কি, এটা পুরোটাই হচ্ছে একটা ফাংশন না, দিস ইজ নট এ ফাংশন। সবাই কি এটা বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো এটা যদি বুঝো তাহলে ওয়ান টু ওয়ান বলতে আসলে বোঝায় বাম সাইডে যে উপাদানগুলো থাকবে বা যেটা এক্স এর ভ্যালু আমার, এই এক্স এর ভ্যালুগুলা ডান সাইডের একটা উপাদানের সাথে অ্যাড থাকবে। ঠিক আছে, যেমন এ শুধুমাত্র 4 এর সাথে অ্যাড আছে, বি শুধুমাত্র 5 এর সাথে, সি শুধুমাত্র 2 এর সাথে, ডি শুধুমাত্র 6 এর সাথে, জাস্ট একবার করে অ্যাড আছে। এইটাই ফাংশনগুলোকে বলা হয় ওয়ান টু ওয়ান ফাংশন। কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওয়ান টু ওয়ান, এক এক ফাংশন যেটাকে আমরা বলি। ঠিক আছে, এখন আসো এটার একটু আলাদা ভার্সন হচ্ছে মেনি টু ওয়ান ফাংশন। দ্যাট মিনস একাধিক ছেলে, তাদের একটা মা থাকতেই পারে। ঠিক আছে, ধরো এখানে 3 ভাই, তাদের একটা মা, এটা তো পসিবল, এটা একটা ফাংশন। সো এইটাই রিলেশন যখন দেখবা যে একাধিক ভ্যালুর জন্য, একাধিক ইনপুটের জন্য তুমি একটা ভ্যালু পাচ্ছ, ওইটাই ফাংশন গুলোকে বলা হয় মেনি টু ওয়ান ফাংশন। ঠিক আছে, একাধিক ইনপুটের জন্য জাস্ট একটা ভ্যালু, ওইটাই ফাংশন গুলোকে বলা হয় আমাদের মেনি টু ওয়ান ফাংশন, মেনি টু ওয়ান ফাংশন। এরপর আসো অন টু ফাংশন। অন টু ফাংশন, অনটু ফাংশনকে আহ অনটু ফাংশনকে আমরা অনেক সময় সাবজেক্টিভ ফাংশনও বলে থাকি। এটা হচ্ছে এটার একটা আরেকটা নাম, যেটাকে বলে সাবজেক্টিভ ফাংশন। সো কখনো এমসিকিউ এ যখন দেখবো অনটু ফাংশন লেখা নাই, এমন লেখা আছে সাবজেক্টিভ ফাংশন, ঘাবড়ে যাও না, এটার অল্টারনেট নামটাও মনে রাখতে হবে আমাদেরকে। তো অনটু ফাংশনটা মূলত কি? অনটু ফাংশন চেনার সব থেকে ইজি ওয়ে হচ্ছে, এর যে ডান সাইডে ভ্যালুগুলো থাকবে, এখানে কোনো আনইউজুয়াল ভ্যালু থাকবে না, মানে আনইউজড ভ্যালু থাকবে না। যেমন আমরা এগুলো যদি একটু দেখি, এগুলোতে দেখো, এখানে এটা ক্ষেত্রে দেখো একটা আনইউজড ভ্যালু আছে। ঠিক আছে, আনইউজড ভ্যালু মানে সেটা কোডোমেনের অন্তর্ভুক্ত বাট রেঞ্জের অন্তর্ভুক্ত না। কিন্তু তুমি যখন অনটু ফাংশনে আসবা, এখানে কোনো কি আনইউজড ভ্যালু নাই, সবগুলো ভ্যালু কি ইউজ করে ফেলছে, এগুলো সবগুলো কিন্তু আমাদের ইউজড আউটপুট। সো এইটাই ফাংশনগুলোকে বলা হয় অনটু ফাংশন। এন্ড অবশ্যই মনে রাখতে হবে যে অনটু ফাংশনে আমার রেঞ্জ যেটা থাকবে এটা কোডোমেনের সমান হবে। যেহেতু কোনো আনইউজড ভ্যালু নাই, তাই এখানে যা থাকবে সবগুলোই হচ্ছে রেঞ্জ অ্যান্ড কোডোমেন। ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা সবাই। অনটু ফাংশনের সম্পূর্ণ বিপরীতটা হচ্ছে আমাদের ইনটু ফাংশন, যেখানে ভ্যালু এক্সট্রা থাকতে পারে। অর্থাৎ ডান সাইডের যে আমাদের প্রশ্নটা থাকবে, এখানে চাইলে ভ্যালু এক্সট্রা থাকতে পারে যেগুলো কারোর সাথে অ্যাড না। তারা হচ্ছে এখানে কোডোমেন কত কত কে বলতে পারবা? 1 2 3 1 to 1 3. 3 আর রেঞ্জ? Range ABC is 1 2 1 2. রাইট, 1 and 2 গুড। A1 2 তাহলে রেঞ্জ হচ্ছে 1 2 আর কোডোমেন হচ্ছে 1 2 3। এখানে এক্সট্রা আছে হচ্ছে কি 3, 3টা কারোর সাথে অ্যাড না, সে বড় একা। ঠিক আছে, যেহেতু সে কারোর সাথে অ্যাড না, এই টাইপ ফাংশন গুলোকে বলা হয় ইনটু ফাংশন। সো আমাদের মেবি মিটিং শেষ হয়ে যাবে, সবাই সেম লিঙ্কে ঢুকিও। এটা হচ্ছে আমাদের লেকচার 1, এতটুকু ছিল। স্যার ফাংশন থেকে কিভাবে প্রশ্ন আসবে? ফাংশন থেকে প্রথমত, আচ্ছা আমাদের মিটিং শেষে দেন জয়েন করলে বলতেছি। মেবি শেষ হয়ে যাবে, আর 1 মিনিট আছে, 1 মিনিটের কম সময় আছে।